আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অনলাইন ক্লাসে চট্টগ্রাম পলিটেকনিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আহ, আমরা আগের ক্লাসে কি পড়েছি একটু রিভিউটা দেখিনি, হ্যাঁ তাহলে আমাদের হয়তো পড়তেই সুবিধা হবে। আগের ক্লাসে আমরা কি পড়েছি একটু দেখিনি। স্লাইড কি দেখা যাচ্ছে? আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে, আমি যতটুকু দেখছি স্লাইড হয়তো দেখা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে কিনা বলবে, যে স্লাইড দেখা যাচ্ছে আর কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিই কেমন? আমরা গত ক্লাসে যেটা দেখেছি, আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করেছিলাম। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি ড্রয়িং যন্ত্রপাতিগুলো, ঠিক আছে? আমরা যেহেতু পেন্সিল দিয়ে ড্রয়িং করব, তাহলে পেন্সিল ড্রয়িং এ কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় আমরা সেগুলো দেখেছি। তাহলে পেন্সিল ড্রয়িং আমরা কি কি আমরা কি পর্যন্ত পড়েছিলাম? পেন্সিল কত প্রকার, কিভাবে করা হয় পেন্সিল ড্রয়িং দিয়ে সেটা পড়েছিলাম। ড্রয়িং বোর্ড কি সেটা পড়েছিলাম। টি স্কোয়ার পড়েছিলাম। তারপর ড্রয়িং শিট, ড্রয়িং বোর্ড পড়েছিলাম। এগুলো একটু করে আমি হয়তো পিকচারও দেখিয়েছিলাম। তাহলে আজকে আমরা কোথা থেকে শুরু করব? সেট স্কোয়ার থেকে। ঠিক আছে, আমরা তাহলে সেট স্কোয়ারে চলে যাই। আমি আজকে মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি, হয়তো একটু প্রবলেম হতে পারে, হয়তো একটু স্লো হতে পারে, তোমরা কিছু মনে করো না। ওয়াইফাই কানেকশন আসলে নাই হয়তো এখানে আজকে। একটু যদি হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যায় কিছু মনে করো না, আমি আবার ওপেন অন হব। তাহলে আমরা সেট স্কোয়ারে চলে যাই। সেট স্কোয়ার দেখো, আমরা ওই দিন কি পড়েছিলাম? টি স্কোয়ার। টি স্কোয়ারটাকে আসলে টি স্কেলও বলা হয়। ঠিক আছে, টি স্কেলও বলা হয়। টি স্কেলটাকে তুমি দোকানে যখন কিনতে যাবে তখন হয়তো টি স্কেল বললে বেশি চিনবে, টি স্কেলও বলা হয়। তাহলে সেট স্কোয়ারটা কি দেখো। সেট স্কোয়ার হলে সাধারণত এটা প্লাস্টিকে তৈরি করা হয়। এখন এটা স্বচ্ছ প্লাস্টিক। এখানে দেখো স্বচ্ছ কথাটা লেখা রয়েছে, তাহলে স্বচ্ছ কথাটা কেন লেখা হচ্ছে? কেন, তুমি যদি স্বচ্ছ না হয়, তুমি নিচে যখন রেখাটা টানবা, যদি তোমার নিচে কোনো রেখা থাকে, তোমার যখন ওই রেখার উপর তুমি যখন টি স্কোয়ারটা বসাবা, তখন টি স্কোয়ারটা বসানোর ফলে কিন্তু তুমি যে লেখাটা নিচের রেখাটা না দেখো, তখন কিন্তু বসায় তোমার অসুবিধা হবে। এই জন্য কিন্তু সেট স্কোয়ার যেটা, সেটা কিন্তু স্বচ্ছ প্লাস্টিকের তৈরি করা হয়, এটা আমরা স্বচ্ছ প্লাস্টিকেরটাই কিনবো। আর এর অপর নাম ট্রায়াঙ্গেল বা ত্রিকোণী, আমরা ত্রিকোণী বলি হিসাবেই চিনি। সেট স্কয়ার আসলে এখানে যারা নতুন, যারা জেনারেল থেকে এসেছো তারা হয়তো নতুনই শুনতে পারো সেট স্কয়ার কথাটা। এটা আসলে ত্রিকোণী। এটা আমরা যে আমাদের জ্যামিতি বক্সে যে ছোট ছোট গুলা দেখি না, জ্যামিতি বক্সে যে চাঁদার সাথে যে জিনিসগুলো থাকে, দেখো এখানে কিন্তু আমি চিত্র দিয়ে দিয়েছি। দেখো চিত্রগুলো একটু দেখো, দেখেছো? এখানে কিন্তু আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, যে কোনো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে দেখো প্রথম যে সেট স্কয়ারটা রয়েছে, দেখো এখানে এক কোণের মান সবসময় মনে রাখবা। আমি যে ত্রিকোণীটা বা সেট স্কয়ারটা ব্যবহার করব, তার অবশ্যই এক কোণের মান 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, এই এক কোণের মানটা কি হতে হবে? অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। এটা অবশ্যই লম্বভাবে থাকতে হবে। ভূমির সাথে একটা রেখা, একটা সাইড অবশ্যই লম্বভাবে, কারণ লম্বভাবে যখন তুমি থাকবে রেখাটা, তখনই সেটা 90 ডিগ্রি হবে। তাহলে একটা সাইড মানে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে বিপরীত কোণগুলোর মান কত হবে? দেখো এখানে দুইটা সেট স্কয়ার ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, সেট স্কয়ারের মধ্যে একটা দেখো প্রথমেই 45 ডিগ্রি কোণী সেট স্কয়ার, একটা হলো 45 কোণ বিশিষ্ট সেট স্কয়ার। দেখো এখানে যেহেতু আমার এক কোণের মান 90 ডিগ্রি চলে গেল, একটা অবশ্যই লম্বভাবে সোজাভাবে থাকতে হবে, সেটা 90 ডিগ্রি। আরেকটা তাহলে আরো দুই কোণের মান কত হতে হবে? 190 ডিগ্রি। তাহলে দুইটা মিলে হবে 180 ডিগ্রি। দেখো একটা 90 ডিগ্রি, আর আমি যেহেতু 45 ডিগ্রি সেট স্কয়ার কোণ বিশিষ্ট সেট স্কয়ার ব্যবহার করছি, তাহলে দেখো একটা আমি 45 ডিগ্রি নিচ্ছি, এখানে একটা 45 ডিগ্রি নিচ্ছি। তাহলে এখানে 45, এখানে 45, দুইটা মিলে 90, এখানে 90, টোটাল 180 ডিগ্রি একটা সেট স্কয়ার। দেখেছো? এটাকে আমরা বলবো 45 ডিগ্রি কোণ বিশিষ্ট সেট স্কয়ার।
এরপরেরটা দেখো, এরপরটাকে কি বলবো, এখানে দেখো এখানে কিন্তু এক কোণের মান 90 ডিগ্রি, কিন্তু আরেকটা কোণের মান 30 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে যেটা 30 ডিগ্রি 60 ডিগ্রি সেটাকে আমরা বলবো 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ বিশিষ্ট সেট স্কোয়ার। 30 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, দেখো এক কোণের মান 60 ডিগ্রি, যেহেতু আমার দুই কোণের মান মিলে হতে হবে 90 ডিগ্রি, তাহলে এক কোণের মান যদি 60 ডিগ্রি হয় অপর কোণটা অবশ্যই কত হতে হবে, 30 ডিগ্রি। তাহলে এগুলো আমরা কখন ব্যবহার করব, যখন আমরা ড্রয়িং বোর্ডে আঁকবো, ড্রয়িং বোর্ডে যখন আমরা লেখচিত্র বা একটা ড্রয়িং করব, তখন হয়তো বিভিন্ন অ্যাঙ্গেলে কোনো কাঠামো, কোনো বস্তু কিছু আঁকতে হতে পারে। এখন আমরা যদি 45 ডিগ্রি কোণে কিছু আঁকতে হয়, তখন আমি 45 ডিগ্রি কোণ সেট স্কোয়ারটা ব্যবহার করব। আর যখন আমার 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণের কিছু কোনো বস্তু অ্যাঙ্গেলে আঁকতে হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায়, তো 60 ডিগ্রি ইনক্লাইন্ড অবস্থা আঁকতে হলো বা 30 ডিগ্রি ইনক্লাইন্ড অবস্থা আঁকতে হলো, তখন আমরা ব্যবহার করব এই 60 ডিগ্রি 30 ডিগ্রি সেট স্কোয়ার। তোমরা দেখো আমি সুবিধার্থে ছবি দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে সেট স্কোয়ারটা নিশ্চয়ই আমার হচ্ছে না বুঝতে, এটা জাস্ট কোণ, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কত কোনো বস্তু আঁকতে যাব। যদি আমি 45 ডিগ্রি কোণে আঁকতে যাই, তখন আমি 45 ডিগ্রি সেট স্কোয়ার ব্যবহার করব। যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তু আমি অঙ্কন করতে যাই, তাহলে 30 ডিগ্রি সেট স্কোয়ার ব্যবহার করব। আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে গেলে 60 ডিগ্রি 30 ডিগ্রি সেট স্কোয়ারটা, কোণ বিশিষ্ট সেট স্কোয়ারটা ব্যবহার করব। ঠিক আছে, এটা যখন তুমি প্র্যাকটিক্যালি করতে যাবো, আমরা যখন সরাসরি ক্লাস করবো ইনশাল্লাহ, তখন দেখলে হয়তো বুঝতে পারবে। এরপরে দেখো, এরপরে জিনিসটা কি দেখো, আমাদের পরের ধাপটা ছিল ডিভাইডার বা কাটা কম্পাস। ঠিক আছে, এটা অবশ্য এটার সাথে আমরা সবাই পরিচিত, ডিভাইডার বা কাটা কম্পাস। ডিভাইডার বা কাটা কম্পাসটা দেখো, প্রথমে কাটা কম্পাস ডিভাইডারটা কি, দেখো কোণ বিশিষ্ট দুইটা, মানে এটা কি করা যাবে, বাড়ানো কমানো যাবে। ঠিক আছে, ডিভাইডার বা কাটা কম্পাস কি হবে, তুমি কোন রেখাটি কেন ব্যবহৃত হয় আসলে এই জিনিসটাই কাটা কম্পাসটা। এটা দেখো নিচের ভাগ কিন্তু শুরু, দেখেছো নিচের, এটা আমরা সবাই পরিচিত, যারা আমরা যেহেতু জ্যামিতি বক্স ব্যবহার করে এসেছি, সম্পাদ্য উপাদ্য অঙ্কন করেছি, আমরা এটার সাথে সবাই পরিচিত। যেহেতু সম্পাদ্য উপাদ্য, সম্পাদ্য অঙ্কন করে এসেছি, উপাদ্য অঙ্কন করে এসেছি, এটার সাথে সবাই পরিচিত। তারপর জাস্ট যেহেতু ড্রয়িং এর ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা যন্ত্রপাতির নাম তোমাদেরকে আমার দেখাতে হবে, এই জন্য দেখানো। তাহলে এটা কেন ব্যবহৃত করা হয়, দেখো স্কেল হতে মাপ তুলতে, মানে যেখানে দেখো তুমি পেন্সিল দিয়ে আঁকবা না, মানে এখনো তুমি শিওর না যে তুমি কতটুকু নিবা, জাস্ট আনুমানিক একটা বিন্দু রাখার জন্য, একটা বিন্দু আঁকার জন্য তুমি জাস্ট এই কোণ বিশিষ্টটা দিয়ে এঁকে নিলাম, একটা দুইটা ফোঁটা দিয়ে নিলাম। ঠিক আছে, একটা মাপ এঁকে নিলাম, একটা মাপ নিয়ে নিলাম দূরত্ব জানার জন্য। দুইটা বিন্দু যদি দূরত্ব জানতে হয়, তাহলে আমরা এই জিনিসটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা এসব সবাই পরিচিত, কোন কাজে ব্যবহৃত হয়, সাধারণত আমরা কোনো কিছু দূরত্ব জানতে বা স্কেল হতে যে কোনো বস্তুর মাপ তুলতে, বা আমি এটা নির্দিষ্ট একটা বিন্দু চিহ্নিত করে রাখার জন্য ব্যবহৃত হয়। তারপরে যেটা দেখো, বো পেন্সিল বা কম্পাস। ঠিক আছে, এটাকে সাধারণত আমরা কি বলি, বো পেন্সিল কম্পাস, সাধারণত পেন্সিল কম্পাস হিসাবে আমরা এটাকে পরিচিত, আমরা সবাই এটার সাথে পেন্সিল কম্পাস হিসাবে সবাই এটার সাথে পরিচিত। এখানে অনেক টেকনোলজি রয়েছে, আমি আবারও বলছি আজকের ক্লাসটা কিন্তু সিভিল টেকনোলজি। আমি এখন যার ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু সিভিল টেকনোলজি, শুধু অন্য ডিপার্টমেন্টের ছাত্র স্টুডেন্টরা আসলে এখানে এখন ক্লাস করে লাভ নেই। এটা শুধুমাত্র সিভিল টেকনোলজির ক্লাস, এখানে শুধু সিভিল টেকনোলজি ক্লাসটা এখন ক্লাস করবে। আমার কথা কি শোনা যাচ্ছে এখানে? আমি দেখলাম যে পাওয়ার, তারপরে কম্পিউটার অনেকেই প্রেজেন্ট দিচ্ছ, দরকার নেই, এখানে শুধু সিভিলটা, তোমাদের ক্লাস হয়তো অন্য দিন, এখানে শুধু সিভিল টেকনোলজি ক্লাস করবে। তাহলে আমরা যেখানে ছিলাম, বো পেন্সিল বা কম্পাস, এটাকে পেন্সিল কম্পাস হিসাবে আমরা পরিচিত। তাহলে এটার সাথে ডিভাইডার দেখেন, দুইটা চিত্রই কিন্তু আমি একসাথে রেখেছি, কারণ দুইটা চিত্র একই, জাস্ট একটাতে এক পাশে শুরু থাকবে আর একটা এক পাশে পেন্সিল থাকবে, আর এক পাশে দুই পাশে শুরু তীরযুক্ত থাকবে। ঠিক আছে, এখানে এক পাশে থাকে পেন্সিল। এটার সাথে কি কাজে ব্যবহার করতে পারি আমরা, আমরা হচ্ছে বৃত্তচাপ, এটা বেশিরভাগ আমরা কি কারণে ব্যবহার করি, অবশ্যই বৃত্তচাপ আঁকতে। আমরা এটা সম্পাদ্য ক্ষেত্রে দেখে এসেছি, উপাদ্য ক্ষেত্রে দেখে এসেছি যে আমরা বৃত্তচাপ বা বৃত্ত আঁকতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। জিওমেট্রিক ড্রয়িং এ কোণ, এটা আরেকটা কি কাজে ব্যবহৃত হয়, কোণ।
তুমি যখন একটা কোণ মানে চিহ্নিত করবা, কোণ আঁকবা, তখন কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। এক পাশে তুমি তীর চিহ্নটা শুরুযুক্ত যে মানে ইয়েটা আছে সেটা ধরে রেখে অপর পাশে পেন্সিল ঘুরিয়ে তুমি কোণ আঁকতে পারো। ঠিক আছে, শুরু যে পয়েন্টটা আছে সেটা এক পাশে ধরে আরেক পাশে তুমি পেন্সিলটা ঘুরিয়ে কোণ আঁকতে পারো। তারপর যে কোনো রেখাকে দ্বিখণ্ড, আমরা যে ছেদ রেখাগুলো পড়ে এসেছি সম্পাদ্য উপাদ্যতে ছেদ রেখা অঙ্কন, সেখানেও কিন্তু আমরা এই বউ পেন্সিল বা পেন্সিল কম্পাসটা ব্যবহৃত করে এসেছি কোনো কাছে মানে ছেদ করার জন্য, কোনো রেখাকে ছেদ করার জন্য বা দ্বিখণ্ডিত করার জন্য। তারপর লম্ব অঙ্কন করতে অবশ্যই আমরা দেখেছি এক পাশ থেকে আরেক পাশে লম্ব অঙ্কন করতে আমরা এটা এই পেন্সিল কম্পাসটা ব্যবহার করে এসেছি। লম্ব অঙ্কনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা জনপ্রিয়, বৃত্ত, লম্ব অঙ্কন এসবের জন্য। আর একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্ধারণ করার জন্য। এটার সাথে সবাই আমরা পরিচিত। তারপর জাস্ট আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে যাওয়া কি কি যন্ত্রপাতি ব্যবহৃত হয় একটু করে দেখিয়ে যাওয়া, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, ডিটেলস আসলে বলার কিছুই নেই। আমরা আরেকটা জিনিস এখানে বাদ করেছি, আমি ছবিটা দিনে একটা এখানে ব্যবহৃত হয় কি চাঁদা। ঠিক আছে, চাঁদাটার সাথে আমরা সবাই পরিচিত। চাঁদাটা কিন্তু কি হতে হবে, চাঁদাটা অবশ্যই স্বচ্ছ বস্তু দ্বারা তৈরি করতে হবে। কেন, আমার নিচে আমি যে রেখাটার উপর চাঁদাটা বসিয়ে 90 ডিগ্রি আঁকবো বা যে কোনো অ্যাঙ্গেল আঁকবো সেটা যেন আমি আঁকতে পারি, সেজন্য চাঁদাটা কিন্তু স্বচ্ছ হয়ে থাকতে হবে, সেজন্য স্বচ্ছ বস্তুর তৈরি হতে হবে। ঠিক আছে, চাঁদার মানটা কত হয়ে থাকে অবশ্যই আমরা সবাই জানি, 180 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। আর প্রতি 10 ডিগ্রি অন্তর, মানে চাঁদাটা যদি তোমাদের কাছে যদি থাকে অবশ্যই দেখতে পারো, তোমরা আগে দেখে এসেছো, বোঝানোর মধ্যে কিছু নাই। 10 ডিগ্রি অন্তর দাগ কাটা থাকবে, এটা যে কোনো অ্যাঙ্গেলে কিছু আঁকার জন্য আমরা চাঁদা ব্যবহার করতে পারি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কিছু আঁকতে, এর মধ্যে কোনো কিছু আঁকতে হয় তখনই চাঁদাটা ব্যবহার করে থাকি। আমি এটার সাথে যাচ্ছি না, ডিটেলসটা জাস্ট বলে রাখা। আমরা পরবর্তীতে যেটা যাব সেটা দেখো স্কেল। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে নকশা অঙ্কন করতে গেলে অবশ্যই তোমার স্কেল বা মাপকাঠি প্রয়োজন। আমরা তো যেটা টি স্কেল দেখেছিলাম, টি স্কেল দিয়ে সাধারণত আমরা কি করবো, লম্বা কোনো দাগ টানতে হলে জাস্ট প্রথমে যে আমরা মার্জিন বা বর্ডার লাইন টানবো সেই ক্ষেত্রে টি স্কেলটাকে ব্যবহার করব। বাট এর চেয়ে ছোট স্কেল ব্যবহার করবো বা ছোট স্কেল ব্যবহার করব, যেগুলো আমি বিভিন্ন মাপ নিব, বিভিন্ন বস্তুর মাপ নিয়ে ড্রয়িং শিটে আঁকবো, তখন সাধারণত আমরা স্কেল ব্যবহার করতে বা মাপকাঠি ব্যবহার করে থাকবো প্রয়োজন হয়। এটা কি কি দিয়ে তৈরি করা হয় দেখো স্কেলটা, কাঠ, প্লাস্টিক, কার্ডবোর্ড, যে কোনো পাতলা জাতীয়, একটু পাতলা হতে হবে, বেশি ভারী হলে তো তুমি এটা নাড়াচাড়া করতে পারবে না, পাতলা জাতীয় যে কোনো বস্তুরই স্কেল তৈরি করা হয়ে থাকতে পারে। এখন দেখো স্কেল, আমরা সাধারণত যে স্কেলগুলো ব্যবহার করে থাকি বাসায় বা আমরা যখন খাতায় দাগ টানি, আমরা সাধারণত কি ধরনের স্কেল ব্যবহার করে থাকি, 1 ফুট, 1 ফুট বা 6 ইঞ্চি একটা ছোট স্কেল ব্যবহার করে থাকি, একটা কি বড় স্কেল ব্যবহার করে থাকি। ছোট স্কেল যেটা ব্যবহার করে থাকি আমরা সেটা হলো কি 6 ইঞ্চি। ঠিক আছে, বা আধা ফিট, যেটা 6 ইঞ্চি। আর বড় স্কেল যেটা ব্যবহার করে থাকি সেটা হলো 1 ফিট। তাহলে কি কি ধরনের দেখো এখানে ব্যবহারের দিক থেকে স্কেল সাধারণত 5 প্রকার হয়ে থাকে। ঠিক আছে, আমরা ধরো 5 রকম স্কেল কিন্তু বাজারে দেখতে পাই। তুমি কোন কাজে কি ধরনের স্কেল ব্যবহার করবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার স্কেলটা কিনতে হবে বাজার থেকে। আমরা তাহলে কি কি স্কেল ব্যবহার দেখতে পাই দেখো, মেট্রিক স্কেল, ইঞ্জিনিয়ার্স স্কেল, ডেসিমেল স্কেল, মেকানিক্যাল স্কেল এবং আর্কিটেক্ট স্কেল। ঠিক আছে, এগুলো সম্পর্কে তুমি যখন অটোকেটে যাবা তখন ডিটেলস জানতে পারবা। জাস্ট আমরা নামগুলো রেখে পড়ে রাখি, কত প্রকার সেটা জেনে রাখা একটু করে। আমরা জাস্ট ইঞ্জিনিয়ার স্কেল আর আর্কিটেক্ট স্কেল এই দুইটাই আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি, এই দুইটা সম্পর্কে একটু জেনে নেবো হালকা করে। তাহলে মেট্রিক স্কেলটা কি দেখো, মেট্রিক স্কেলটা সাধারণত কি করা হয়, মিলিমিটার এবং মিটারে, মিলিমিটার মিটারে দাগ কাটা থাকে। ঠিক আছে, মিলিমিটার সেন্টিমিটারে দাগ কাটা থাকে। বা দেখবে আমাদের স্কেলে লেখা, স্কেলে কিন্তু লেখা থাকে সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার, মিলিমিটার, 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার, এভাবে কিন্তু লেখা থাকে। কতগুলাতে সেন্টিমিটার দাগ কাটা থাকে, কতগুলাতে মিলিমিটার দাগ কাটা থাকে। ঠিক আছে, যেগুলো মিলিমিটার সেন্টিমিটারে সেগুলো হচ্ছে মেট্রিক স্কেল। আর ইঞ্জিনিয়ার স্কেল যেটা দেখো, ইঞ্জিনিয়ার স্কেলের দাগ কাটা থাকে ডেসিমেল স্কেলে। ঠিক আছে, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে যে স্কেলটা ব্যবহার করে থাকি সেটা সাধারণত ডেসিমেল স্কেলে দাগ কাটা থাকে। ঠিক আছে, আমরা যেটা ইঞ্জিনিয়ার স্কেল ব্যবহার করবো সিভিল ইঞ্জিনিয়ারিং স্কেল, মানে এটাকে সিভিল ইঞ্জিনিয়ার স্কেলও বলা হয় এটাকে, ইঞ্জিনিয়ার স্কেল যেটা, সেটাতে সাধারণত ডেসিমেল স্কেলে দাগ কাটা থাকবে।
তারপরে যেটা আর্কিটেক্ট স্কেল, আর রেগুলার ডেসিবেল স্কেল তো বুঝতে, ডেসিবেল স্কেল আকারে থাকবে। মেকানিক স্কেল, আর্কিটেক্ট স্কেল যেটা, এটা অটোকেটের ক্ষেত্রে তোমার নির্ধারিত করে দিতে হয় যে তুমি ইঞ্জিনিয়ার স্কেলে ব্যবহার করবে না আর্কিটেক্ট স্কেলে। ইঞ্জিনিয়ার স্কেলে ব্যবহার করতে হলে সেন্টিমিটার মিটারে হিসাব হবে বা ডেসিবেলে, আর আর্কিটেক্টের স্কেলে যেটা হবে সেটা হবে ইঞ্চি বা ফিটে। তখন তোমার মাপগুলো আসবে ইঞ্চি বা ফিটে আর্কিটেক্ট স্কেলে। তাহলে আমরা স্কেল সম্পর্কে জানলাম। আমাদের আসলে ড্রয়িং এই সাবজেক্ট যেটা আসলে সেটা পুরোটা কিন্তু প্র্যাকটিক্যাল, সো আমি আসলে পড়ানোর মতো ওরকম কিছু খুঁজে পাচ্ছি না আসলে তোমাদেরকে, মানে সরাসরি হলে যেটা পড়ানো যেত আসলে স্লাইডে সবকিছু অঙ্কন মানে দেখানো, এটা আসলে একটু ড্রয়িং যেহেতু বুঝতে পারছো অঙ্কন করা একটু টাফ হয়ে যায়, স্লাইডে এগুলো নিয়ে আসা একটু কষ্ট হয়ে যায়, যে মানে আসলে কি পড়াবো সেটাই আসলে বুঝে ওঠাটা ইয়ে হয়ে যায় যে আমি কিভাবে স্লাইডে ড্রয়িং জাতীয় জিনিসগুলো কিভাবে স্লাইডে পড়াবো, তা একটু কষ্ট হয়ে যায়। তাহলে দেখো পরবর্তীতে আমরা যেটা দেখবো ড্রয়িং উপাদান ড্রয়িং শিট। ঠিক আছে, আমরা ড্রয়িং বোর্ডটা তো দেখলাম এর আগে ক্লাসে, ড্রয়িং বোর্ড, ড্রয়িং টেবিল আমরা দেখেছিলাম। এই দেখো ড্রয়িং বোর্ড দেখেছিলাম আমরা, এই যে ড্রয়িং বোর্ড। তারপর এই ড্রয়িং বোর্ডের উপরে আমরা কি রাখবো, এই ড্রয়িং বোর্ডের উপরে আমরা ড্রয়িং বোর্ডটা রাখবো, ড্রয়িং টেবিলের উপরে ড্রয়িং বোর্ডটা রাখবো। তারপরে দেখো, তারপর আমরা কোথায় যাবো তাহলে, ড্রয়িং শিটে। ঠিক আছে, তারপর আমরা যাবো ড্রয়িং শিট। তাহলে ড্রয়িং শিটটা কি, ড্রয়িং টেবিলের উপর বা ড্রয়িং বোর্ডের উপর তুমি আকার অনুযায়ী যে আকৃতির ড্রয়িং বোর্ডে ব্যবহার করো, সে ওই ড্রয়িং বোর্ডের আকার উপর ভিত্তি করে তুমি যে ড্রয়িং শিটটা ব্যবহার করবে, এটা কি শিটটা তৈরি হবে, অবশ্যই কাগজের ড্রয়িং শিট ব্যবহার করবো বা মোটা বা পাতলা কাগজে ড্রয়িং শিট আমরা ব্যবহার করবো। এনভায়রনমেন্টের ক্লাসটা আজকে না, তোমাদের এনভায়রনমেন্টের ক্লাসটা আমি বলছি, এনভায়রনমেন্ট ক্লাসটা হয়তো বুধবারে, এটা শুধু সিভিলদের। ঠিক আছে, এনভায়রনমেন্ট ক্লাসটা বুধবারে। এনভায়রনমেন্টের এই সাবজেক্টটা আছে একই সাবজেক্ট, বাট এটা বুধবারে ওদেরটা, এটা শুধু সিভিলে। এই এই সাবজেক্ট হয়তো দুইটারই আছে আমার মনে, যেটা মনে হচ্ছে আমি যেটুকু জানি এনভায়রনমেন্ট আর সিভিলের আছে ড্রয়িংটা, এই একই সাবজেক্ট করে 61011 এই সাবজেক্ট করে ড্রয়িংটা দুই মনে হয় আমার আমি যেটুকু জানি দুই ডিপার্টমেন্টের আছে, একটা এনভায়রনমেন্ট একটা সিভিলের। এনভায়রনমেন্টের ক্লাসটা হয় বুধবারে আর সিভিলের ক্লাসটা মঙ্গলবার আর শনিবার। তুমি একটু ড্রয়িং একটু তোমাদের যেটা রুটিন দিয়েছে রুটিনটা দেখলেই বুঝতে পারবে, একটু ভালো করে দেখো, ওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে আমরা যেটাতে ছিলাম, যে জায়গায় পড়াচ্ছিলাম ড্রয়িং শিট, তাহলে ড্রয়িং শিটে কি করতে হবে, অবশ্যই সেটা পাতলা বা মোটা, মোটা বা পাতলা কাগজ, তুমি যে তোমার যে ধরনের ড্রয়িং এর জন্য যে ধরনের কাগজ প্রয়োজন, হয়তো কোনো ড্রয়িং এর ক্ষেত্রে পাতলা কাগজ প্রয়োজন হতে পারে, আবার কোনো ড্রয়িং এর ক্ষেত্রে মোটা কাগজ প্রয়োজন হতে পারে। যে ধরনের ড্রয়িং এর ক্ষেত্রে তুমি যে কোনো ধরনের কাগজ ব্যবহার করতে পারো, তোমার নেসেসিটির উপর, তোমার প্রয়োজনের উপর ব্যবহার করতে পারো। তাহলে দেখো, আমি যখন ড্রয়িং শিটটা অন্য একটা ড্রয়িং শিট ব্যবহার করব, সেটা অবশ্যই কিছু গুণাগুণ থাকতে হবে, তাই না? কেন, তুমি কি ধরনের ড্রয়িং শিট ব্যবহার করবে সেটা কিছু গুণ তো থাকে, প্রত্যেকটা মাসে কিছু গুণ থাকতে হয়, তাই প্রত্যেকটা জিনিসের কিছু গুণাগুণ থাকতে হয়। তাহলে ড্রয়িং শিটে কি কি গুণগুলো থাকতে হবে, একটু উন্নত মানের ড্রয়িং, আমি কিভাবে বলবো যেটা একটা উন্নত মানের ড্রয়িং শিট। তাহলে এই ড্রয়িং শিটে তাহলে কি কি গুণগুলো থাকতে হবে, দেখো, হালকা ক্রিমি বর্ণের, যা দেখতে সুন্দর হবে। দেখো ড্রয়িং শিটটা কিন্তু একদম, যখন আর্কিটেকচারাল তোমরা হয়তো খেয়াল করবা, ড্রয়িং শিটটা যখন বিছায় বা কোনো ড্রয়িং বোর্ডের উপরে বা তোমরা যখন ড্রয়িং আঁকো, দেখবে একদম কিন্তু সাদা হয় না, একদম মানে হোয়াইট হয় না। ঠিক আছে, এটা কিন্তু একটু ক্রিমি বর্ণের হয়, হালকা ক্রিমি বর্ণের হয়, যেটা আমরা ব্রাউন বলি আর কি, হালকা ব্রাউন বর্ণের হয় এটা। তাহলে এটা এটা একদম সাদা হবে না, এটা হালকা ব্রাউনিশ হবে। তারপরে কি গুণ থাকতে হবে, দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা গুণ, দেখো পেন্সিল দ্বারা দাগ দিলে পরিষ্কার এবং গাঢ় কালো রেখা হবে।
এটা দেখো, এটা কিন্তু অনেক বড় একটা পয়েন্ট যে পেন্সিল দ্বারা তুমি যখন দাগ দিবে তখন কিন্তু এটা রেখাটা মানে সুন্দর বুঝা যেতে হবে। তুমি যদি রেখাটা না বুঝো তখন কিন্তু তাহলে ওই ড্রয়িংটা ওইকে লাভ নেই। তোমার রেখাটা স্পষ্ট হইতে হবে, পরিষ্কার এবং গাঢ় কালো স্পষ্ট হইতে হবে। তুমি যে ড্রয়িং শিটের উপর পেন্সিলটা আঁকবা, পেন্সিল দিয়ে রেখা টানবা বা যে কোনো বস্তু আঁকবা, সেটা কিন্তু বোঝা যেতে হবে, সুন্দর পরিষ্কার স্পষ্ট হইতে হবে। ঠিক আছে, 100% বিশুদ্ধ হতে হবে। ভালো ইরেজিং গুণ, ইরেজিং গুণ সম্পর্কে মানে কি, এটা যাতে তুমি যখন ইরেজার দিয়ে এটা মুছে ফেলবা, ইরেজার করবা, তখন যেটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, কাগজ থেকে ওই কালিটা যেন তাড়াতাড়ি উঠে যায়। ঠিক আছে, কিন্তু তোমার কাগজ থেকে যদি কালিটা তাড়াতাড়ি না উঠে তখন কিন্তু একটা কালো দাগ পড়ে যাবে, ঘষতে ঘষতে ড্রয়িং শিটটা বিশ্রী হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক বড় একটা গুণ থাকতে হবে কি, ইরেজিং গুণ, অবশ্যই ইরেজিং গুণ সম্পন্ন হতে হবে, যাতে তাড়াতাড়ি তোমার ইরেজার দিয়ে মুছার সাথে সাথে উঠে যায়। পাওয়ার ইলেকট্রিক্যাল ড্রয়িংটা কখন তোমরা দেখি নাও, পাওয়ার ইলেকট্রিক্যাল ড্রয়িং তোমাদের যেটা রুটিন আছে, রুটিন একটু কষ্ট করে দেখো যে পাওয়ার ইলেকট্রিক্যাল ড্রয়িংটা কখন। আর পাওয়ার ইলেকট্রিক্যাল ড্রয়িং এর কোড মানে এটা না, এটা যদি 61011 কোড, ইঞ্জিনিয়ার ড্রয়িং এর কোড, ওদের ড্রয়িং কোড এটা না। তোমরা একটু দেখো তোমাদের ড্রয়িংটা কোন দিন। হ্যাঁ, ইলেকট্রিক্যালও থাকতে পারে। ইলেকট্রিক্যাল হয়তো দেখো, তুমি দেখো ইলেকট্রিক্যাল ড্রয়িং এর কোডটা হয়তো এটা না, ওটা আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং না, ওদের কোডটা একটু ভিন্ন আমার মনে হচ্ছে, এটা 61011 কোড না। তোমাদের দেখো তোমাদের কোডটা কি, তোমাদের হয়তো অন্যদিন ক্লাস। তারপর দেখো শক্ত আঁশযুক্ত হতে হবে। শক্ত আঁশযুক্ত কেন হতে হবে, তুমি যদি একদম যদি রাবারের মধ্যে, এটা যদি একদম মানে স্মুথ হয়, ড্রয়িং শিটটা যদি একদম স্মুথ প্লাস্টিকের মতো হয় তখন কিন্তু রেখাগুলো সুন্দর টানা যাবে না বা বসবে না। তুমি যখন পেন্সিল দিয়ে যখন আঁকবে তখন কিন্তু পেন্সিলের লিডটা কিন্তু কাগজের উপর সুন্দর বসবে না, যদি একদম প্লাস্টিক বা মসৃণ আহ হয় তখন কিন্তু বসবে না। তাই এই জন্য একটু আঁশযুক্ত থাকতে হবে। আঁশযুক্ত হলে কি হবে, তুমি যখন রেখাটা টানবে ঘর্ষণের ফলে, মানে কাগজ আঁশের ঘর্ষণ বা কাগজের ঘর্ষণ আর পেন্সিলের ঘর্ষণের ফলে ঘর্ষণটা বেশি হবে, রেখাটা খুব সুন্দরভাবে বসবে, মানে গাঢ় করে বসবে। কিন্তু একদম স্মুথ প্লাস্টিক হলে কিন্তু রেখাটা ঘর্ষণটা কম হবে, ঘর্ষণটা কম হওয়ার ফলে কি হবে, রেখাটা বসবে না, পেন্সিলের দাগটা স্মুথলি চলে যাবে, ভালো করে বসবে না। তারপরে কি হইতে দেখো, ফোল্ডিং, ফোল্ডিং কোন সম্পূর্ণ হতে হবে মানে কি, তুমি যাতে এটাকে কি করতে পারো, যে আমরা কি বলবো, ফোল্ডিং বাজারে যেভাবে ড্রয়িং শিট বিক্রি করে দেখো না, ফোল্ডিং করে একদম মানে ফোল্ড করা আর কি, যেটাকে বলে গোল করে, গোল করে যে সিলিন্ডার আকৃতির মতো করে যেটা বিক্রি করে ফোল্ডিং করে, কারণ লম্বা একটা কাগজ তুমি বাজার থেকে আনো না, তুমি আসলে ফোল্ডিং করে আনো, তাহলে তোমাকে অবশ্যই সেই ফোল্ডিং গুণ সম্পন্নটা হতে হবে, যাতে ফোল্ড করা যায়, ফোল্ডিংটা করা যায়। আসলে বাংলাটা মুখে আসতেছে না ফোল্ডিংটার, জাস্ট মোড়ানো আর কি, মোড়ানো, যাতে মোড়ানো যায় সুন্দর করে সিলিন্ডার আকৃতি ভাবে, যেটা মোড়ায় বাজারে যেভাবে বিক্রি করে। তারপরে কি হচ্ছে, মসৃণ পৃষ্ঠদেশ। ঠিক আছে, একটা হচ্ছে আঁশযুক্ত থাকতে হবে, আবার একটু মসৃণ। বেশি খসখসা হলে কিন্তু কি হবে জানো, বেশি খসখসা হলে তোমার ইরেজার দিয়ে যখন তুমি ড্রয়িং শিটটা মুছবে তখন কিন্তু কালো দাগ হয়ে যাবে। তাই একটু আঁশযুক্ত হতে হবে, আবার একটু মসৃণও থাকতে হবে। কমপক্ষে প্রতি রিমের ওজন 30 কেজি, ওটা আসলে বাজারে তোমার হয়তো একটা একটা করে ড্রয়িং শিট পাওয়া যায়, ওটা সমস্যা নাই। তাহলে এগুলো হচ্ছে একটা উন্নত মানের ড্রয়িং শিটের গুণাগুণ। একটা উন্নত মানের ড্রয়িং শিট তুমি যখন দেখবে তখন তাদের এই গুণাগুণগুলো থাকতে হবে। তারপরে স্লাইডটাতে কি আছে আমরা দেখি। দেখো ড্রয়িং শিটের লেআউট, এবার আমরা কোথায় চলে যাব, ড্রয়িং শিটের লেআউটে চলে যাব। এরপরে আরো কিছু জিনিস রয়েছে। আচ্ছা, ড্রয়িং শিটের সাইজ। ঠিক আছে, ড্রয়িং শিটের সাইজ দেখো, তাহলে তুমি স্ট্যান্ডার্ড কিছু সাইজ রয়েছে, তুমি যে ড্রয়িং শিটগুলো ব্যবহার করবে সেগুলোর কিছু স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। স্ট্যান্ডার্ড সাইজগুলো কি কি দেখো, এ A0, A0 স্ট্যান্ডার্ড সাইজ কথা, এটা কিন্তু মিলিমিটারে মাপ, ঠিক আছে, এটা কিন্তু মিলিমিটারে মাপ। তাহলে এই সাইজগুলো কত থেকে পাওয়া যায়, A0 থেকে A5 পর্যন্ত ড্রয়িং শিট পাওয়া যায়। ঠিক আছে, A0 থেকে A5 পর্যন্ত ড্রয়িং শিট পাওয়া যায়। আর সর্ববৃহৎ দেখো A0, A0টা 841 বাই
1189 মিলিমিটার। ঠিক আছে, এটাই সবচেয়ে বড় ড্রয়িং শিট। এটার সাথে 1 বর্গমিটার, এটা সাধারণত ক্ষেত্রফলটা হয় 1 বর্গমিটার। এখানে একটা জিনিস দেখো, আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কর্তৃক এই ড্রয়িং শিটটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড কার থেকে আসছে? আইএসও, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কর্তৃক এটা নির্ধারিত। এইগুলো এগুলো স্ট্যান্ডার্ড মাপ ধরে। এর মধ্যে ছোট মাপ হলো A5 আর বড় মাপটা হলো A0 ড্রয়িং শিটে। এগুলো মিলিমিটারে প্রকাশ করা হয়। আর এখানে একটা দেখো, A0 অর্ধেক A1, দেখছো? A1 এর অর্ধেক A3, A3 এর অর্ধেক A4, A4 এর অর্ধেক A5। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা অর্গানাইজেশন কর্তৃক এটাই নির্ধারিত, এই ড্রয়িং শিটের মাপগুলা। এরপরের সাইটে আমরা চলে যাই, দেখি। এরপর তোমার আছে ইরেজার, শার্পনার। ইরেজার আমরা সবাই চিনি। ঠিক আছে, ইরেজারটা আমরা সবাই চিনি। ইরেজারটা কি করা হয়? ইরেজারটা শুধু মুছা হয়, আমরা ইরেজার অর্থ জানি, এটা তো মুছে ফেলা ইরেজার অর্থ। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব ভালো কোনো ইরেজার ব্যবহার করার জন্য, কেন যাতে কাগজের উপর কালো দাগ না পড়ে। ঠিক আছে, যাতে মুছা মাত্রই কেটে মুছে ফেলা যায়, যাতে কোনো দাগ না পড়ে, এই জন্য আমরা ভালো ইরেজার গুলাই ব্যবহার করব। এরপর দেখো ট্রেসিং কাগজ। ট্রেসিং কাগজটা কি জিনিস দেখো। ট্রেসিং পেপার একটা পাতলা আলোক বিন্দু। আলোক বিন্দুটা হচ্ছে কি? ট্রান্সপারেন্সি, মানে তোমার যে কাগজটার উপর দিয়ে, যে এটা এমন একটা পেপার, যে পেপারের উপর দিয়ে কি যেতে পারবে? আলোটা ভেদ করে যেতে পারবে, মানে আলোটা ট্রান্সফার হতে পারবে। ঠিক আছে, একদম পাতলা একটা কাগজ হতে হবে যেটার উপর দিয়ে আলোটা ভেদ করে যেতে পারবে। এটার সাথে আমরা সবাই পরিচিত, কারণ এটা কি কাজে ব্যবহৃত হয় বুঝতেই পারছো। তাহলে অবশ্যই আমরা যেটা বলি কপি করি, একটা দেখা যায় যে একটা চিত্রের উপর, একটা ড্রয়িং এর উপর ওই ট্রেসিং পেপারটা দিয়ে আমরা কি করি? একটা কপি করে ফেলি, তাই না? আমরা ছোটবেলায় বেশি করতাম এই জিনিসটা। একটা কাগজের উপর, একটা ড্রয়িং এর উপর একটা পাতলা এই ট্রেসিং পেপারটা দিয়ে, পাতলা কাগজটা দিয়ে, যেটা ট্রান্সপারেন্সি দেখা যাবে, নিচে বস্তুটা, নিচে যে তুমি ড্রয়িংটা এঁকেছো সেটা দেখা যাবে, সেটা দিয়ে কি করে আমরা কপি করি। সাধারণত ব্লু প্রিন্ট করতে আমরা সাধারণত ট্রেসিংটা ব্যবহার করি। ব্লু প্রিন্ট মানে যেগুলো, যে প্রিন্ট গুলা নকল করে তৈরি করা হয়, মানে একটা থেকে একটা কপি করে তৈরি করা হয়, সেগুলো একটু ব্লু প্রিন্ট বলে। তাহলে এটা কি করে? নকল করার কাজে, মানে একটা থেকে আরেকটা তোমার নিয়ে আসার কাজে, কপি করার কাজে কিন্তু ট্রেসিং পেপারটা ব্যবহার করা হয়। মানে তুমি আগেই একটা ড্রয়িং এর উপর টেক্সট পেপারটা রেখে অঙ্কন করে নিবে, সেটা করার জন্য টেক্সট পেপারটা ব্যবহার করা হয়। তারপর টেক্সটিং কাপড় ব্যবহার করা হয়। টেক্সটিং কাপড় কাপড় যেহেতু ব্যবহার করা, কেন ব্যবহার করা হবে? মুছার জন্য বা তার ড্রয়িং কালি ব্যবহার করা হয়। পেন্সিলের পরিবর্তে অনেক সময় ড্রয়িং কালিটাও ব্যবহার করা হয়। এটা ড্রয়িং কালিটার সাথে ব্যবহার করে টেক্সটিং কাপড়ে, মানে টেক্সটিং কাগজের উপরেই ব্যবহার করা হয় ড্রয়িং কালিটা। এটা দরকার নেই। তাহলে এরপরে কি আছে আমরা দেখি। তারপরে দেখো ড্রয়িং শিটের লেআউট। ঠিক আছে, ড্রয়িং শিটের লেআউট। তাহলে তুমি যে ড্রয়িং শিটটা নিবা, ঠিক আছে, আমরা যখন যে কোনো খাতায় লেখা শুরু করি, আমরা একটা মার্জিন টানি না? মানে একটা সৌন্দর্য থাকে যে একটা লেখার, মানে মার্জিন টেনে আমরা লেখাটা শুরু করি যাতে সুন্দর দেখা যায়, তাই তো? একটা লেআউট আগে তৈরি করে ফেলি। তাহলে ড্রয়িং শিটের লেআউটটা কি দেখো। ড্রয়িং শিট লেআউট হচ্ছে ইঞ্জিনিয়ার ড্রয়িং এর সৌন্দর্য সার্থকতা। দেখা যে কোনো কিছু তোমার, মানে শুধু ড্রয়িং শিটের না, যে একটা খাতারও, একটা খাতা বল বা পরীক্ষার খাতারও যে কোনো কিছু সৌন্দর্য নির্ভর করে তুমি কিভাবে জিনিসটা লিখছো, বা কিসের পরে কি লিখছো, বা কোন জিনিসটা যদি কতটুকু জায়গায় ফাঁকা রাখছো, কোথা থেকে শুরু করলে লেখাটা সুন্দর হবে, বা কোথা থেকে শুরু করলে ড্রয়িংটা সুন্দর হবে। তাহলে মানে একটা জিনিস, একটা ড্রয়িং শিটে তুমি ড্রয়িংটা দেখে যা তোমার যেটা দেখতে সুন্দর লাগে, এটার উপর কিন্তু একটা ড্রয়িং এ অনেক কিছু নির্ভর করে, যাতে প্রথমে যে ক্লায়েন্ট দেখবে সেটা দেখে একটু সুন্দর লাগে জিনিসটা দেখতে। মানে একটা জিনিস এই জায়গায় আঁকলা, একটা জিনিস আরেক জায়গায় আঁকলা, একটা জিনিস উপরে আঁকলা, একটা জিনিস নিচে আঁকলা, এভাবে হলে কিন্তু ড্রয়িংটা দেখতে সুন্দর লাগবে না। বা ক্লায়েন্টও মানে প্রথমে দেখে একটু ইয়ে করবে যে এভাবে কেন আঁকলেন, মানে জিনিসটা দেখতে সুন্দর লাগছে না। তাহলে তোমার অবশ্যই ইন্ডিয়ান ড্রয়িং এর প্রথম কাজটা হবে কি, খুব সুন্দর করে লেআউটটা আগে তৈরি করে ফেলা, যে আমি এখানে এই জিনিসটা আঁকবো, বাম সাইডে এই জিনিসটা আঁকবো, উপরে এই জিনিসটা আঁকবো, আমি নিচের জন্য এই জিনিসটা খালি রাখবো। তাহলে মানে সুন্দর করে জিনিসটা কি সাজানো, মানে একটা বাসাও তো আমরা সুন্দর করে সাজাই, যে একটা বাসা এই জিনিস, এইখানে এই জায়গাটা এই ফার্নিচারটা থাকবে, এই জায়গায় এই ফার্নিচারটা থাকবে। তাহলে ড্রয়িং শিটে কোথায় কি থাকবে এটা সাজানো, একটা সবকিছু কি করা, গুছিয়ে রাখা।
অ্যারেঞ্জমেন্টটা ডেকোরেশনটা যদি ঠিক মতো প্রথমে সুন্দর করতে পারো, যা দেখতে কি হয়, সুন্দর হয়, দেখতেই সুন্দর লাগে। তাহলে কি বলছে দেখো, ড্রয়িং শিটে সুসামঞ্জস্য দৃশ্যগুলো সহ মার্জিন কি কি থাকতে হবে দেখো। এই ড্রয়িং যে লেআউটটা করবা তাহলে এখানে কি কি জিনিসগুলো সুন্দর করে থাকতে হবে। মার্জিন, টাইটেল ব্লক, পার্ট লিস্ট, স্কেল, ড্রয়িং নাম্বার, শিট নাম্বার, ফোল্ডিং মার্ক, এই প্রয়োজনীয় যেসব জিনিসগুলো তুমি লাগবে, তুমি যেসব তথ্যগুলো দিবা সবগুলো তথ্যগুলো কোথায় কোথায় সেটিং করবা, কোথায় কোথায় বসাবা, খুব সুন্দর করে সেগুলোকে বিন্যস্ত করে সাজানোকে, প্রয়োজনীয় বিষয়গুলোকে সাজানোটাকে বলা হয় কি ড্রয়িং শিটের লেআউট। মানে কোথায় কোন জিনিসটা সেটা সাজানোকে বলা হয় ড্রয়িং শিটের লেআউট। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে যেটা দেখবো মার্জিন। আসলে এটা পুরোটা কিন্তু মানে প্র্যাকটিক্যাল ক্লাসে মানে দেখানো হবে যে মার্জিন কতটুকু মার্জিন টানবো, কতটা বর্ডার লাইন টানবো। তাও আমি জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি, যেটা অনলাইন ক্লাস, তারপরে জাস্ট তোমাদের একটু ধারণা দিয়ে যাচ্ছি। তাহলে দেখো ড্রয়িং শিটের প্রথমে কি মার্জিন, ড্রয়িং শিটের স্ট্যান্ডার্ড সাইজ কাটার জন্য চারদিকে ছেড়ে দেওয়া হয়। তুমি যখন যে কোনো ড্রয়িং তুমি অঙ্কন করবা, শুরু করবা, তুমি কিন্তু একদম কর্নার থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করো না, এবং খাতার কিন্তু একদম আমরা কর্নার থেকে লেখা শুরু করি না। আগে আমরা খাতাটা কি করি, ভাঁজ করে ফেলি। ঠিক আছে, কিছু জায়গা ছেড়ে, স্ট্যান্ডার্ড কিছু জায়গা ছেড়ে কি করি, খাতাটা ভাঁজ করে ফেলি। তাই তুমি যতটুকু জায়গা ছেড়ে দিবা, যেটুকু যে ছেড়ে তুমি ড্রয়িংটা কাজটা শুরু করবা, ততটুকুকে বলা হয় কি মার্জিন। তারপরে হলো কি বর্ডার লাইন। দেখো বর্ডার লাইনটা কি, এই মার্জিনের পরে তুমি কি করবা, আরো কিছু জায়গা ছেড়ে দিবা। ঠিক আছে, মার্জিনের পরে তুমি আরো কিছু জায়গা ছেড়ে দিবা। তাহলে মার্জিনের পর চারদিক হতে অন্তত 12 মিলিমিটার বাদ রেখে, অন্তত মানে অন্তত কি বলছে, মানে সর্বনিম্ন, সর্বনিম্ন তুমি কতটুকু ছাড়তে পারবা, 12 মিলিমিটার। এর নিচে তুমি ছাড়তে পারবা না, মানে অন্তত 12 মিলিমিটার তোমাকে ছাড়তেই হবে। বা ড্রয়িং শিটের সাইজ যদি ছোট ড্রয়িং শিট হয় তাহলে হয়তো 12 মিটার করতে পারবা না, 12 মিটার চেয়ে একটু কম ছাড়তে হবে। তাহলে ড্রয়িং শিটের সাইজ অনুযায়ী তোমায় কি করতে হবে, কিছু জায়গা ওই ড্রয়িং মার্জিন থেকে আরো কিছু জায়গা কি করতে হবে, ছেড়ে দিয়ে লাইন টানতে হবে। তাই যতটুকু জায়গা থেকে তুমি ছেড়ে একটা লাইন টানবা, যে রেখাগুলো টানা হবে সেগুলাকে কি বলবে, বর্ডার লাইন। ঠিক আছে, আর বর্ডার লাইনের ক্ষেত্রে বা মার্জিনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। মার্জিনের ক্ষেত্রে তুমি যেহেতু ফাইলটা ড্রয়িং শিটটা ঘেঁটে রাখবে, ড্রয়িং শিটটা যেহেতু কোনো ফাইল মানে কোনো ফাইলে এটাকে ঘেঁটে রাখবে, সেজন্য কি করবে তুমি, আমরা যেহেতু সাধারণত কি করি বাম দিক থেকে লেখা শুরু করি, তাহলে বাম সাইডে যেহেতু আমরা ফাইলটা বা ড্রয়িং শিটটা গেঁথে রাখবো বা স্টেপলার করে রাখবো, তাহলে কি করতে হবে, বাম সাইডে কিন্তু মার্জিনটা একটু কি করবা, মানে বেশি রাখবা। বাম সাইডে মার্জিনটা বেশি রাখতে হয়, মানে 3 সাইডের চাইতে এই ডান সাইড বা উপর নিচের চাইতে কিন্তু বাম সাইডে, যেহেতু আমি এটাকে ফোল্ডিং করবো পরে, তাহলে কি করতে পারবো, পরে আমি যদি স্টেপলার করতে পারি বা এটাকে ফাইলে আটকে রাখতে পারি, এই জন্য কি করবো, বাম সাইডে একটু বেশি জায়গা ছেড়ে রাখবো মার্জিনের। মার্জিনের মাপগুলো রয়েছে, মাপগুলো এখানে দিই নেই, কারণ এগুলো যখন আমরা ড্রয়িং শিটে ড্রয়িংটা করব তখনই আমি মাপগুলো তখন তোমাদেরকে আমরা বলে দিব যে কত কত মাপ, এখন বলে আসলে লাভ নাই, মনে থাকবে না, এটা হাতে কলমে যখন করবে তখন এই কত কত মাপ রাখতে হবে সেটা বলে দিব। এখানে আরো কিছু রয়েছে দেখো, টাইটেল ব্লক। এখানে যে টাইটেল ব্লকে কি থাকবে, টাইটেল ব্লকে থাকবে তোমার নাম, তোমার জব নাম্বার, সাবমিশন ডেট, কত তারিখে সাবমিশন করছো, মানে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো থাকবে টাইটেল ব্লকে। তারপরে ড্রয়িং নাম্বার, ড্রয়িং নাম্বারের জন্য আলাদা একটা জায়গা রাখবে ড্রয়িং নাম্বার। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কি, স্কেল, মানে কত স্কেল ধরে তুমি কাজটা করছো, অবশ্যই এটা উল্লেখ করে দিতে হবে, কত স্কেলে কাজটা করছো সেটার জন্য একটা জায়গা নির্ধারিত রাখতে হবে, এই জিনিসগুলো। তাহলে আমাদের প্রথম অধ্যায় মোটামুটি এখানে শেষ। জাস্ট সবকিছুর সাথে পরিচিত হওয়া, কি কি জিনিসগুলো লাগবে, কি কি যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে, সেই ইনস্ট্রুমেন্ট গুলোর সাথে পরিচিত হওয়া। এখানে তোমাদের কিনতে হবে, সবকিছু কিনতে হবে, টি স্কোয়ার, সেট স্কোয়ার, ড্রয়িং বোর্ড, সেগুলো মানে তোমার নতুন, এগুলোর সাথে নতুন নতুন পরিচিত, টি স্কোয়ার, সেট স্কোয়ার, এই যন্ত্রগুলোর সাথে, যারা মানে চ্যানেল থেকে এসেছো। তাহলে আমরা এই অধ্যায়টা মোটামুটি শেষ করতে পারি, আর তেমন কোনো কিছু নাই। তাহলে আমরা এই অধ্যায়ে কি পড়লাম একটু দেখে আসি।
আমাদের অধ্যায়টির নাম ছিল ড্রয়িং যন্ত্রপাতি উপাদান। তাহলে আমরা এখানে অনেকগুলো ড্রয়িং যন্ত্রপাতির সাথে পরিচিত হয়েছি। আমরা পথে পেন্সিল দেখেছি, পেন্সিল কত প্রকার, কি কি ধরনের পেন্সিল, কি কি গ্রেডের পেন্সিল ব্যবহৃত হয়, কোন গ্রেডের পেন্সিলের কি কাজ সেগুলো দেখেছি। কোন গ্রেডের পেন্সিল দিয়ে কি রেখা টানা হয় সেটা দেখেছি। পেন্সিল কিভাবে কর্তন করতে হয়, তারপর এখানে একটা নতুন জিনিস শিখলাম যে মেকানিক্যাল পেন্সিল, যেটা আমরা লিড পেন্সিল হিসেবে কিনি বাজার থেকে। লিড পেন্সিলটা কি কাজ, কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখেছি, লিড পেন্সিল দেখতে কেমন। তারপর ড্রয়িং টেবিল, এটার সাথে অবশ্যই কলেজে আসতে দেখতে পাবে ড্রয়িং টেবিলটা। তারপর ড্রয়িং বোর্ডের মাপ, ড্রয়িং বোর্ড কি, ড্রয়িং বোর্ডের মাপ, টি স্কেল দেখতে কেমন, টি স্কেলের কাজ কি, সেট স্কোয়ারের কাজ, সেট স্কোয়ারটা দেখতে কেমন, পেন্সিল কম্পাস কাটা কম্পাস, আর ইরেজার, তোমার শার্পনার, স্কেল, চাঁদা, এগুলোর সাথে আমরা আগেই পরিচিত। স্কেলটা কি কি ধরনের স্কেল মানে থাকে, আমরা কি কি ধরনের স্কেল ব্যবহার করি, কয় প্রকার স্কেল, এটা আমি হয়তো ভাইভাতে জিজ্ঞেস করতে পারি কুইজ টেস্ট বা ভাইভা টেস্টে, যে কত ধরনের স্কেল ব্যবহৃত হয়, কত ধরনের স্কেল হতে পারে, 5 ধরনের স্কেল। তারপর ড্রয়িং শিট বা একটা ড্রয়িং শিট কি, একটা ড্রয়িং শিটে কি কি গুণ থাকতে হবে একটা ভালো ড্রয়িং শিটের জন্য, ড্রয়িং শিটের গুণাগুণগুলো দেখেছি। একটা ড্রয়িং স্ট্যান্ডার্ড কিছু ড্রয়িং শিটের মাপ রয়েছে, স্ট্যান্ডার্ড কিছু ড্রয়িং শিটের মাপ দেখেছি। তারপর আমরা ইরেজার, শার্পনার, এগুলো তো দেখেছি। ট্রেসিং কাগজ কি, তারপরে মার্জিন, আর মার্জিন, বর্ডার লাইন, লেআউট, এই জিনিসগুলো আমি ডিটেলস পড়াচ্ছি না কেন, এগুলো যখন আমরা ক্লাস করবে ইনশাল্লাহ তখনই এগুলো ডিটেলস পড়ানো হবে। কারণ যেহেতু তোমার এগুলো দেখানোর কিছু না, এগুলো হাতে আঁকতে হবে। একটা ড্রয়িং শিট নিয়ে তারপর তোমার কিভাবে মার্জিন দিতে হবে, কিভাবে বর্ডার লাইন দিতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি দেখানোর জিনিস, জাস্ট কাকে বলে ওইটাই বলে রাখা। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায় শেষ। আসলে এখানে অধ্যায় অনেক কম, যে ড্রয়িং এ বুঝতে পারছো ড্রয়িং কিন্তু পড়ার জিনিস না, ড্রয়িং পুরোটাই হাতে কলমে করার জিনিস। এই জন্য আমাদের পড়াই খুব কম, হয়তো দেখা যাবে আর 5-6টা ক্লাসে পড়ে, 4-5টা ক্লাসে পড়ে তোমাদের সিলেবাস শেষ, এমনও হতে পারে। এই যে আমরা একটু আস্তে আস্তে মানে এগিয়ে যাই। কেন এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেলে তারপর ঝামেলা, তাই না, এত তাড়াতাড়ি যদি সিলেবাস শেষ হয়ে যায়। তাহলে আজকের ক্লাসটা আমরা তাহলে এখানে শেষ করি, ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা পরের অধ্যায় থেকে শুরু করব, পরে নতুন যে অধ্যায়টা আসবে পরের অধ্যায় থেকে শুরু করব। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়া করি। ক্লাসটা তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম।